সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা সুলতানি সাম্রাজ্যের ভেতর মামলুক বংশ বা ইলবারি বংশ বা গোলাম বংশ সম্পর্কে আলোচনা করব। এই গোলাম বংশে যে সমস্ত রাজারা আসেন তারা হলেন কুতুবউদ্দিন আইবক, আরাম শাহ, ইলতুৎমিশ, রুকনুদ্দিন, রাজিয়া সুলতান, বহরম শাহ, নাসিরউদ্দিন শাহ, বলবন, কিউমার্স আর কৈকুবাদ। এর ভেতর কুতুবউদ্দিন আইবক দ্বারা ভারতে কিভাবে এই মামলুক বংশ বা সুলতানি শাসনের প্রতিষ্ঠা হলো সেটা এর আগের ক্লাসে বলেছি। আজকে এই রাজাদের সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে বলবো। গোলাম বংশ বা মামলুক বংশের সময়কাল 1206 খ্রিস্টাব্দ থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর প্রথম শাসক হলেন কুতুবউদ্দিন আইবক। তার শাসনকাল ছিল 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা খুব কম্প্যাক্ট করে কুতুবউদ্দিন আইবক এবং ইলতুৎমিশ সম্পর্কে মোটামুটি সমস্ত তথ্য এখানে প্রেজেন্ট করেছি। চাইলে নোট তৈরির জন্য এই ভিডিওর শেষে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আমাদের মেইন টপিকে আসি। কুতুবউদ্দিন আইবকের সময়কাল 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত। কুতুবউদ্দিন আইবককে বিভিন্ন নামে ডাকা হতো, যেমন হাতিম, লাখ বক্স, কুরআন খান, কুরআন বক্স। কুতুবউদ্দিন আইবক প্রচুর পরিমাণে দান ধ্যান করতেন, তাই তাকে হাতিম বলা হতো, এবং দানের সময় তিনি লক্ষ লক্ষ মুদ্রা দান করতেন, ফলে তাকে লাখ বক্সও বলা হতো। আর পুরো কুরআন তার মুখস্থ ছিল, ওই জন্য তাকে কুরআন খান বা কুরআন বক্সও বলা হতো। তার তৈরি করা 3টে বিখ্যাত স্থাপত্য রয়েছে, কুতুব মিনার, কুব্বাতুল ইসলাম মসজিদ আর আড়াই দিনের ঝোপড়া। এই 3টে সম্পর্কে আমরা একটু পরে আসছি। কুতুবউদ্দিন আইবক ইনিশিয়ালি যখন ভারতের এই এরিয়াতে রাজা হয় তখন তাকে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। সেইগুলো কিরকম? আইবক ছিলেন গড়ির অনুচর, মানে গড়ি এই এরিয়াতে আইবককে বসিয়ে দিয়ে ফিরে যান। ওদিকে মোহাম্মদ গড়ির মূল এলাকা ছিল আফগানিস্তানের গজনি প্রদেশ বা আফগানিস্তানের পুরো এরিয়াটা। ওই এরিয়াতে মোহাম্মদ গড়ির পরে রাজা হয় তার ভাইপো গিয়াসউদ্দিন মোহাম্মদ। তবে গিয়াসউদ্দিন মোহাম্মদ গড়ির মতন তেমন প্রতাপী শাসক ছিল না, ফলে তার সময় মানে গিয়াসউদ্দিন মোহাম্মদের সময় গোর প্রদেশ বা ঘুরিদ সাম্রাজ্যের যে এরিয়া সেটা ধীরে ধীরে কমতে থাকে এবং তার বিভিন্ন দাস বা স্লেভরা আলাদা আলাদা জায়গায় তাদের সাম্রাজ্য স্বাধীন করে নেয়, যেমন ইয়ালদোজ আর কুবাচা। মোহাম্মদ গড়ির প্রচুর সেনা ছিল, তবে তার ভেতর 3 জনের নাম ছিল ফেমাস: কুতুবউদ্দিন আইবক, ইয়ালদোজ আর কুবাচা। মোহাম্মদ গড়ি আইবককে ভারতের দায়িত্ব দিয়ে দেন, কিন্তু ইয়ালদোজ আর কুবাচা মোহাম্মদ গড়ির পর গিয়াসউদ্দিন মোহাম্মদের আন্ডারে দাস হিসেবে থেকে যায়। এবার ওই যে বললাম যে গিয়াসউদ্দিন মোহাম্মদের ক্ষমতা কমতে থাকে, ফলে ওই ইয়ালদোজ আর কুবাচা সাইড করে তাদের সাম্রাজ্য আলাদা করে নেয়। ইয়ালদোজ আলাদা করে নিয়েছিল, মানে ইয়ালদোজ স্বাধীন করে নিয়েছিল গজনি প্রদেশ। আফগানিস্তানে গোর সাম্রাজ্যের ভেতর একটা ছোট জায়গা রয়েছে গজনি প্রদেশ, সেই এরিয়াতে স্বাধীন করে নিয়েছিল ইয়ালদোজ। আর পাকিস্তানে বর্তমানে এই এরিয়াকে বলা হয় মুলতান, এই মুলতান এরিয়াতে স্বাধীন করে নেয় কুবাচা। তাহলে গজনি এলাকায় চলে যায় ইয়ালদোজ আর মুলতান এলাকায় চলে যায় কুবাচা, আর আইবক থেকে যায় ভারতের এই এরিয়াতে। এখন ইয়ালদোজ চেয়েছিল ভারতের এরিয়াতে শাসন করার জন্য, তার জন্য ইয়ালদোজ এখানে আইবকের উপর আক্রমণও করেছিল, কিন্তু আইবক ইয়ালদোজকে হারিয়ে দেয়। আর ভবিষ্যতে যাতে উত্তর পশ্চিম দিকে আবারও কখনো এরকম আক্রমণ না হয় তার জন্য তার রাজধানী নিয়ে যায় লাহোরে। আইবক মেইনলি ছিল এই দিল্লি এরিয়াতে, কিন্তু উত্তর পশ্চিম দিকে ঘুরিদ সাম্রাজ্যের বিভিন্ন আক্রমণ আটকানোর জন্য তার রাজধানী নিয়ে যায় লাহোর। এই যে এইখানে হলো লাহোর। তাহলে কুতুবউদ্দিন আইবকের সময় এই সুলতানি সাম্রাজ্যের রাজধানী ছিল লাহোর। এবার উত্তর পশ্চিম দিক থেকে পরবর্তীতে যাতে আবার আক্রমণ না হয় তার জন্য আইবক ওই ঘুরিদ সাম্রাজ্যের যে রাজা মানে গিয়াসউদ্দিন মোহাম্মদ তার কাছে একটি আর্জি পাঠিয়েছিল যে গিয়াসউদ্দিন মোহাম্মদ যাতে আইবককে ভারতের এই এরিয়ার শাসক বলে মান্যতা দিয়ে দেয়। আইবক জানতেন যে ঘুরিদ সাম্রাজ্যের রাজার কাছ থেকে যদি আমি মান্যতা না পাই তাহলে ঘুরিদ সাম্রাজ্য থেকে বিভিন্ন ছোট ছোট রাজারা আবার ভারতের উপর আক্রমণ করবে। সেই জন্যই আইবক গিয়াসউদ্দিন মোহাম্মদের কাছে আর্জি পাঠিয়েছিলেন এবং গিয়াসউদ্দিন মোহাম্মদ সেই আর্জি স্বীকার করেন আর আইবককে ফাইনালি এই ভারতের শাসক বলে মান্যতা দেন 1209 খ্রিস্টাব্দে। তবে আইবক আর একটা কাজ করেননি, আইবক খিলাত করাননি। খিলাত কি? কুতুবউদ্দিন আইবক ছিলেন ইসলাম ধর্মের, আর তখন ইসলাম ধর্মের শীর্ষে যে রয়েছে মানে প্রধান যে রয়েছে তাকে বলা হতো খলিফা বা ক্যালিফ। কোন রাজা বা শাসকের খলিফার কাছ থেকে সুলতান বা আমির হওয়ার যে অ্যাপ্রুভাল নেওয়া সেটাকেই বলা হতো খিলাত। কুতুবউদ্দিন আইবক এই খিলাত করাননি, মানে তিনি খলিফার কাছ থেকে অ্যাপ্রুভাল নেননি। এই জন্য গিয়াসউদ্দিন মোহাম্মদ আইবককে স্বাধীন রাজা ঘোষণা করলেও অনেকেই কুতুবউদ্দিন আইবককে তখনও দাস বলে মনে করতেন।
তাহলে কুতুবউদ্দিন আইবক 1209 খ্রিস্টাব্দে ঘুরিদ সাম্রাজ্যের রাজা গিয়াসউদ্দিন মোহাম্মদের কাছ থেকে অনুমোদন নেন যে তিনি ভারতের শাসক। এবার আইবকের তৈরি করা তিনটি স্থাপত্যের কথা যদি বলি, স্থাপত্যগুলি হলো কুতুব মিনার, কুব্বাতুল ইসলাম মসজিদ আর আড়াই দিনের ঝোপড়া। ঘুরিদ সাম্রাজ্যের রাজধানী ছিল ঘোর। এই ঘোর এলাকায় হরি নদীর পাশে একটি স্থাপত্য রয়েছে, মিনারেত অফ জাম। এই স্থাপত্যকে দেখেই কুতুবউদ্দিন আইবক দিল্লিতে কুতুব মিনার তৈরি করেছিলেন। তবে আইবক এই কুতুব মিনার নিজের জন্য তৈরি করাননি। কুতুবউদ্দিন আইবকের গুরুর নাম ছিল বখতিয়ার কাকি। বখতিয়ার কাকির স্মরণেই এই কুতুব মিনার তৈরি করেছিলেন। তবে আইবক এই কুতুব মিনারের কাজ শেষ হওয়ার আগেই মারা যান। ফলে এই কুতুব মিনারের কাজ শেষ করেছিলেন পরবর্তী রাজা ইলতুৎমিশ। পরবর্তীকালে গিয়ে খলজি বংশের রাজা আলাউদ্দিন খলজি এই কুতুব মিনারের পাশেই ওইটার মতো করে আরেকটা মিনার তৈরি করতে গিয়েছিলেন, আলাই মিনার। আর সেই মিনার তৈরি করার দায়িত্ব দিয়েছিলেন মালিক কাফুরকে। কিন্তু মালিক কাফুর সেই আলাই মিনার তৈরি করতে ব্যর্থ হয়। এরপর দিন যেতে যেতে এই কুতুব মিনারের অবস্থা দুর্বল হয়ে পড়ে এবং তুগলক বংশের শাসক ফিরোজ শাহ তুগলক এই কুতুব মিনারকে সংস্কার করান। আইবক এই কুতুব মিনারের পাশেই আরেকটা মসজিদ তৈরি করিয়েছিলেন, কুব্বাতুল ইসলাম মসজিদ। বলা হয় যে এই মসজিদের জায়গাতেই আগে 27টা হিন্দু ও জৈন মন্দির ছিল, সেগুলিকে ধ্বংস করেই এই কুব্বাতুল ইসলাম মসজিদ তৈরি করা। পরবর্তীকালে গিয়ে আলাউদ্দিন খলজি এই কুব্বাতুল ইসলাম মসজিদের সামনে একটা প্রবেশদ্বার তৈরি করেছিলেন। আইবকের তৈরি করা আরেকটা বিখ্যাত স্থাপত্য হলো আড়াই দিনের ঝোপড়া। কেউ কেউ বলেন যে এর বেসিক স্ট্রাকচার তৈরি হয়েছিল আড়াই দিনের ভিতর। আবার অনেকে বলেন যে এই জায়গাতে একটা মেলা বসতো, যেটা আড়াই দিনের মেলা হতো। আর এই স্থাপত্যটাও একটা সংস্কৃত স্কুলকে ধ্বংস করে সেই জায়গায় তৈরি করা বলে অনেক ইতিহাসবিদ বলেন। এই আড়াই দিনের ঝোপড়া তৈরি করান আজমিরে। এই যে রাজস্থানের এইখানে হলো আজমির। আইবকের দরবারে দুজন বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন, মিনহাজ ই সিরাজ আর হাসান নিজামি। মিনহাজ ই সিরাজ আর হাসান নিজামি। মিনহাজ ই সিরাজের লেখা একটা বই হলো তাবকাতে নাসিরি, আর হাসান নিজামের লেখা তাজ উল নাসিরি। তাবকাতে নাসিরি আর তাজ উল নাসিরি। আইবক পোলো খেলতে খুব ভালোবাসতেন। এই পোলো খেলতে খেলতে একদিন ঘোড়া থেকে পড়ে মারা যান। 1210 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। এরপর তার সিংহাসনে বসেন তার পুত্র আরাম শাহ। তবে আরাম শাহ তেমন যোগ্য শাসক ছিলেন না। ফলে আরাম শাহকে সরিয়ে দিয়ে সেখানে সিংহাসনে বসেন ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবকের মেয়ের সাথে ইলতুৎমিশের একটা প্রেমের সম্পর্ক ছিল। ফলে আইবক তার মেয়ের সাথে ইলতুৎমিশের বিবাহ দেন এবং পরবর্তীতে গিয়ে আরাম শাহকে সরিয়ে দিয়ে এই ইলতুৎমিশ এই মামলুক বংশের সিংহাসনে বসেন। এই সিংহাসনে বসার আগে ইলতুৎমিশ উত্তরপ্রদেশ এরিয়াতে বাদাউনের সুবেদার ছিল। তার পুরো নাম হলো শামসুদ্দিন ইলতুৎমিশ। এবার একটুখানি আইবকের সময়কাল যদি দেখি, সেই সময় আফগানিস্তানের ভেতর গজনি এলাকাতে শাসক ছিল ইয়ালদোজ, আর পাকিস্তানের এখানে মুলতান এরিয়াতে শাসক ছিল কুবাচা। আর উত্তরে তুর্কি, তুর্কমেনিস্তান এই এরিয়াতে ছিল মঙ্গল শাসন বা মঙ্গল সাম্রাজ্য। এই মঙ্গল সাম্রাজ্যের রাজা ছিল চেঙ্গিস খান। আর এর পাশাপাশি ওই যে ঘোর সাম্রাজ্য বা ঘুরিদ এম্পায়ার, তার পশ্চিম দিকে ছিল খোরাজমি সাম্রাজ্য। তাহলে কি বললাম, আইবকের সময় গজনি এলাকাতে রাজা ছিল ইয়ালদোজ, মুলতান এলাকাতে শাসক কুবাজা, উত্তর দিকে মঙ্গল এরিয়াতে শাসক রয়েছে চেঙ্গিস খান, আর পশ্চিম দিকে চলে এসেছে খোরাজমি সাম্রাজ্য। এবার পরবর্তীতে গিয়ে ইলতুৎমিশের সময় চেঙ্গিস খান গজনির উপর আক্রমণ করে। ফলে গজনিতে যে শাসক ইয়ালদোজ মুলতান চলে আসে এবং মুলতানের শাসক ছিল কুবাচা। কুবাচাকে হারিয়ে দিয়ে মুলতান নিয়ে নেয়। তাহলে কি হলো, চেঙ্গিস খান গজনি নিয়ে নিল, আর গজনি থেকে ইয়ালদোজ মুলতানে এসে কুবাচাকে হারিয়ে দিল। ফলে মুলতানের জায়গায় শাসক হয়ে গেল ইয়ালদোজ। এবার ইয়ালদোজ আবারও ভারতের দিকে আসতে থাকে। ইয়ালদোজ আগে আইবকের সময় একবার ভারতের দিকে এসেছিল, আইবকের সাথে লড়াই হয়েছিল, আবারও ভারতের দিকে আসতে থাকে। এখন ভারতের এই এরিয়াতে শাসক রয়েছে ইলতুৎমিশ। ফলে ইয়ালদোজ আর ইলতুৎমিশের আবার একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটাকে তরাইনের তৃতীয় যুদ্ধ বলা হয়। 1215 খ্রিস্টাব্দে ইয়ালদোজ আর ইলতুৎমিশ এই দুজনের ভেতর একটা লড়াই হয়, তরাইনের তৃতীয় যুদ্ধ। এই যুদ্ধে ইয়ালদোজ হেরে যায়। ফলে ওই মুলতান এরিয়া চলে আসে ইলতুৎমিশের আন্ডারে। এবার এরপর আরো একটা ঘটনা ঘটে। চেঙ্গিস খান এখানে গজনি সাম্রাজ্য তো নিয়ে নিয়েছিল, তারপর পশ্চিম দিকে খোরাজমি সাম্রাজ্যের উপর আক্রমণ করে। আর এই খোরাজমি সাম্রাজ্যে তখন রাজা ছিলেন জিয়াউদ্দিন মাংবার্নি। জিয়াউদ্দিন মাংবার্নি পালিয়ে ইলতুৎমিশের কাছে এসেছিল। ইলতুৎমিশ তার রাজধানী লাহোর থেকে দিল্লি শিফট করে নিয়েছিল।
ফলে জিয়াউদ্দিন মাংবার্নি দিল্লিতে ইলতুৎমিশের দরবারে এসেছিলেন। আর ইলতুৎমিশ জানতেন যে মাংবার্নিকে যদি এখানে রাখা হয় তাহলে দিল্লিতে চেঙ্গিস খানের আক্রমণ হবে। আর ইলতুৎমিশ সবে সবে তার সাম্রাজ্যকে দাঁড় করিয়েছেন, তাই কোনো রিস্ক না নিয়েই জিয়াউদ্দিন মাংবার্নিকে পাকিস্তান এরিয়াতে ফেরত পাঠিয়ে দেন। আর এইভাবেই ইলতুৎমিশ চেঙ্গিস খানের হাত থেকে ভারতের এই এরিয়াকে বাঁচিয়ে নেন। তাহলে ওই যে বললাম যে খোরাজমি সাম্রাজ্যের উপর মঙ্গল শাসক চেঙ্গিস খান আক্রমণ করেছিল, এই আক্রমণটা হয়েছিল 1221 খ্রিস্টাব্দে গিয়ে। আর তারপর মাংবার্নি ইলতুৎমিশের কাছে আসে, কিন্তু ইলতুৎমিশ তাকে ফেরত পাঠিয়ে পাকিস্তান পাঠিয়ে দেয়। এখন ইলতুৎমিশ এই এরিয়াতে শাসন করলেও আইবকের মতন ইলতুৎমিশকেও অনেক রাজারা শুধুমাত্র দাস হিসেবেই দেখতেন। এই জন্যই ইলতুৎমিশ আব্বাসিদ ক্যালিফেটের যে খলিফা, সেই খলিফার কাছে একটি আর্জি পাঠান খিলাত করানোর জন্য। আর খলিফা তার সেই আর্জি মঞ্জুর করেন এবং সেই খলিফা দ্বারা ইলতুৎমিশকে একজন স্বাধীন রাজা বলে মান্যতা দেওয়া হয়। এবং তারপর থেকেই ইলতুৎমিশকে বলা হতো সুলতান, অর্থাৎ প্রথমবার এই সুলতান উপাধি গ্রহণ করেন ইলতুৎমিশ। আর তখন থেকেই এই শাসনকে সুলতানি শাসন বলা যায়। এবার সুলতান হওয়ার পর ইলতুৎমিশ দুটি মুদ্রা চালু করেছিলেন, জিত্তল আর টাকা। জিত্তাল ছিল তামার মুদ্রা আর টাকা ছিল রূপোর মুদ্রা। আর ওই যে বললাম যে আইবকের অসম্পূর্ণ কাজ, কুতুব মিনারের অসম্পূর্ণ কাজ, সেটা শেষ করেন ইলতুৎমিশ। তার শাসনকে আরো ভালো করার জন্য 40 জন লোককে নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করেন। ওই 40 জনকে একসাথে বলা হতো 40 দল। বর্তমানে যেমন ভারতকে ঠিকঠাক ভাবে চালানোর জন্য সংসদে বিভিন্ন সাংসদ থাকেন আর তাদের ভেতর আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা মন্ত্রী থাকেন, ঠিক সেই রকমই ইলতুৎমিশ বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মন্ত্রী নিয়োগ করতেন। এইরকম 40 জন মন্ত্রী ছিল। এই 40 জন মন্ত্রীকে একসাথে বলা হতো 40 দল বা তুর্কানি চহলগানি। এখনকার মন্ত্রী ও সাংসদরা ঠিক যেরকম কাজ করেন, ইলতুৎমিশের সময় এই 40 দল ঠিক সেই রকমই কাজ করতেন। গুপ্ত বংশের সময় আমরা দেখেছিলাম যে সেখানে সামন্ত প্রথার প্রচলন ছিল। পরে সেই সামন্ত প্রথা শেষ হয়ে যায় এবং ইলতুৎমিশ পুনরায় আবার এই সামন্ত প্রথার ব্যবস্থাটা চালু করেন। তবে সেটাকে সামন্ত প্রথা এই নাম না দিয়ে সেটাকে একটা নতুন নাম দেন, ইকতা প্রথা। তো ইলতুৎমিশ চালু করেন ইকতা প্রথা। এই ইকতা প্রথাতে কর্মীদের বেতনের পরিবর্তে কিছু জমি দেওয়া হতো এবং ওই জমির মালিককে মানে ওই কর্মীকে বলা হতো ইকতাদার। নরমালি এই যে 40 দল মানে 40 জন মন্ত্রী, এদের সাথে সাথে আরো কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদেরকেই মূলত এই ইকতাটা দেওয়া হতো এবং তাদেরকেই নরমালি বলা হতো ইকতাদার। কারণ তাদের বেতন অন্যান্য সমস্ত কর্মীদের থেকে অনেকটা বেশি, ফলে তাদেরকে বেতন না দিয়ে তাদেরকে কিছুটা জমি দিয়ে দেওয়া হতো। এবার এই জমিতে তাদের কিছু কাজ থাকতো। তাদের নরমালি 3 রকমের কাজ থাকতো। ব্রিটিশ শাসনের সময় যেমন জমিদার ছিল, জমিদারের যে সমস্ত কাজ ছিল এই ইকতাদারদের ঠিক সেই রকমের কাজ ছিল। ইকতাদারকে একটা বিশাল জমির দায়িত্ব দিয়ে দেওয়া হতো। ওই জায়গা থেকে যে সমস্ত ট্যাক্স কালেক্ট হবে, মানে সেখান থেকে যে সমস্ত আয় হবে, সেই ট্যাক্স তোলার দায়িত্ব ওই ইকতাদারের। এবং ইকতাদার ওই ট্যাক্স তুলে, ওই কর তুলে ফাইনালি রাজাকে দিয়ে দেবে, মানে ইলতুৎমিশকে দিয়ে দেবে। এছাড়া ইকতাদারের যে এরিয়া, সেই এরিয়াতে নিয়ম কানুন তৈরি করবে ওই ইকতাদার, মানে ওই এরিয়ার ভালো মন্দ দেখার দায়িত্ব ওই ইকতাদারের। এছাড়া ওই এরিয়াতে ওই ইকতাদারকে কিছু সৈন্য রাখতে হবে, সেই সৈন্য ওই এরিয়ার হয়েই কাজ করবে। এবং ফাইনালি যদি ইলতুৎমিশ মানে রাজা ওই সৈন্য চায়, তখন ইকতাদার ওই সৈন্যকে রাজার কাছে পাঠাবে। এই 3 ধরনের কাজ ইকতাদারকে দায়িত্ব দেওয়া হতো। এখন একটু আগে বললাম যে ইলতুৎমিশ খলিফার কাছ থেকে খিলাত করিয়েছিলেন আর তারপর থেকেই তাকে বলা হতো সুলতান। ওই জন্যই ইলতুৎমিশকে এই সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আর ইলতুৎমিশের আরো একটা বিখ্যাত কাজ হলো ইলতুৎমিশ ভারতে মাকবারা তৈরির প্রথা চালু করেন। মাকবারা কি? বিখ্যাত লোকজন মারা গেলে তাদের সমাধির উপর যে গম্বুজ টাইপের স্থাপত্য তৈরি করা হয় তাকেই বলা হয় মাকবারা। যেমন তাজমহল একটি মাকবারা। এই মাকবারা তৈরির প্রথা চালু করেন ইলতুৎমিশ। ইলতুৎমিশের একটি পুত্র ও একটি কন্যা সন্তান ছিল, রুকনুদ্দিন আর রাজিয়া। রুকনুদ্দিন ইলতুৎমিশের মতন তেমন বাহাদুর ছিল না, ফলে ইলতুৎমিশ জীবিত থাকা অবস্থাতেই বলে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পর শাসন করবে আমার কন্যা রাজিয়া। কিন্তু তার এই সিদ্ধান্তে ওই 40 দল মানে ওই 40 জন মন্ত্রী তারা এর পক্ষে ছিলেন না। ফলে এই নিয়ে পরে একটি বড় ঘটনা ঘটে, সেটা পরে আসছি। তো এই হলো ইলতুৎমিশ সম্পর্কে কিছু বিষয়। এবার এই কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, এদের রাজবংশকে গোলাম বংশ বা মামলুক বংশ বা ইলবারি বংশ বলা হয়। এগুলোর পিছনে কিছু কারণ রয়েছে। মামলুক বলতে বোঝায় একটি বিশেষ ধরনের সেনা বা গোলাম।
একজন বিশেষ ধরনের সেনা যে বিভিন্ন ধরনের যুদ্ধে পারদর্শী তাকে বলা হতো মামলুক। তো কুতুবউদ্দিন আইবক সেই রকম একজন মামলুক ছিলেন। আর কুতুবউদ্দিন আইবক যেহেতু পরে গিয়ে এই এরিয়ার শাসক হয়ে যায়, ওই জন্য এই বংশকে মামলুক বংশও বলা হয়। আবার অন্যদিকে ইলবারি কথার একটি অর্থ আছে। কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ গনির দরবারে একজন গোলাম বা সেনা ছিলেন। আর কুতুবউদ্দিন আইবক ছিলেন তুর্কি থেকে আসা একজন স্লেভ, মানে তুর্কিশ স্লেভ। তুর্কিতে একটি জাতি রয়েছে ইলবারি জাতি বা ইলবারি ট্রাইব। আইবক এই ইলবারি ট্রাইবেরই একজন ব্যক্তি ছিলেন। ওই জন্য আইবক যখন এখানে শাসক হয় তখন তার বংশকে ইলবারি বংশও বলা হয়। আর যেহেতু তুর্ক থেকে এসেছিল ওই জন্য ইলবারি তুর্ক বংশও বলা হয়। আর গোলাম বংশ কেন বলে? গোলাম বংশ বলে যে আইবক যেহেতু মোহাম্মদ গনির একজন গোলাম বা দাস ছিলেন, আর পরবর্তীতে গিয়ে ইলতুৎমিশও আইবকের একজন দাস ছিলেন। ফলে পরপর রাজার সিকোয়েন্স যদি দেখা যায়, মোহাম্মদ গনির দাস আইবক রাজা হয়েছিলেন, আইবকের দাস ইলতুৎমিশ পরে রাজা হয়েছিলেন। এই জন্যই এই বংশের নাম হয়ে যায় দাস বংশ বা গোলাম বংশ বা স্লেভ ডাইনেস্টি। তো এই হলো কুতুবউদ্দিন আইবক আর ইলতুৎমিশ সম্পর্কে কিছু বিষয়। এরপর রুকনুদ্দিন ও রাজিয়া সম্পর্কে এর পরের ক্লাসে গিয়ে তোমাদেরকে বলবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ক্লাস সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে। আর চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।